শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার একটি পর্যটন এলাকা। শ্রীমঙ্গল বাংলাদেশের চায়ের রাজধানী নামেও পরিচিত। সিলেট থেকে ৮০ কিলোমিটার ও ঢাকা থেকে ১৯০ কিলোমিটার দূরে উঁচু নিচু টিলা এবং সবুজ চা বাগানে দিয়ে বেষ্টিত শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল বছরের যে কোনো সময় ভ্রমণ করা যায়, এর মধ্যে শীতকাল ও বর্ষাকাল অন্যতম। ঢাকা থেকে বাস, হানিফ, শ্যামলী, এনা অথবা ট্রেনে উপবন, পারাবত, জয়ন্তিকায় যাওয়া যায়। বাস ভাড়া ৫৯০ টাকা থেকে শুরু, ট্রেন ভাড়া ৩০০ টাকা থেকে শুরু। তাই আজ আমি রওনা দিচ্ছি রাত ১০টায় উপবন এক্সপ্রেসওয়ে করে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। যথাসময়ে ট্রেন ছাড়লে ২টা ৩০-এর মধ্যে শ্রীমঙ্গল পৌঁছানো যায়। ট্রেনে ১ কাপ চা খেতে খেতে চলে আসি বিমানবন্দর। এরপর ট্রেনে নরসিংদী পার হলে ঘুমিয়ে পড়ি। ২টা ৫০-এ আমরা শ্রীমঙ্গল নেমে যাই। আগে থেকে কোনো রিসোর্ট বা হোটেল বুক করা ছিল না, তাই সকাল হলে সর্বপ্রথম কাজ থাকার জায়গা খোঁজা। ফজরের আজানের পর নামাজ শেষে বাস স্টপের পাশে ২ থেকে ৩টা হোটেল খোঁজা শেষে ১ রাত থাকার মতো হোটেল পেয়ে যাই। হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে বাহিরের এক হোটেল থেকে ১২০ টাকায় সকালের নাস্তা করে ফেলি। এখন সারাদিন ঘোরার জন্য অটো ভাড়া করব। অটো ভাড়া করার পর যাত্রা শুরু করি আমাদের প্রথম স্পট এর দিকে। রাস্তার দুপাশে সারি সারি চা বাগান, যা আপনাকে মুগ্ধ করতে বাধ্য। দূর হতে বয়ে আসছে শীতলী হাওয়া, সাথে শ্রীমঙ্গল থেকে লাউয়াছড়ার সেই সুন্দর পথ এবং সারি সারি চা বাগান একসাথে মিলে একাকার। সো আমরা আছি এখন শঙ্কর টিলাতে। এখানে এটার নাম শঙ্কর টিলা কেন আমি জানি না, হয়তো বা গুগল থেকে জেনে নিতে পারবো। বাট জায়গাটা আসলে অনেক সুন্দর। এখানে আপনার টিলা থেকে আপনার একটা লেক দেখা যায়, লেকটাও জোস। এখানে নাকি আপনার বর্ষাকালে শাপলা ফুল ফুটে, বাট যেহেতু এটা শীতকাল তাই এখন শাপলা ফুল নাই। হয়তো বা শাপলা ফুল থাকলে আরও বেশি সুন্দর লাগতো লেকটাকে। বাট জায়গাটা একদম মনোমুগ্ধকর। আর মেন কথা হচ্ছে রোদ প্রচুর, যার কারণে অনেক গরম লাগতেছে। তাছাড়া জায়গাটা আসলে উপভোগ করার মতো। সো আমরা এখন শঙ্কর টিলার বিপরীত সাইডে আসছি। ওই সাইডে আপনাদেরকে একটা লেক দেখাইছি, এই সাইডে আরেকটা লেক। মানে শ্রীমঙ্গলে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে, আপনি যেইখানেই যাবেন একটা না একটা লেক পাবেন। আমরা যখন আপনার ওই সাইডে গেছিলাম, ওইটা ছিল সমতল ভূমিতে চা বাগান, ওইখানেও একটা লেক ছিল, বাট ওইটা একটু ছোট ছিল, বাট সুন্দর লেক। তবে এইখানে এখন এটা শাপলা ফুল নাকি পদ্ম ফুল এটা আমি বুঝতেছি না, বাট ফুল ফুইটা আছে। জাস্ট আপনাদেরকে ভিউটা দেখাই, ভিউটা একদম জোস লাগতেছে আমার কাছে। ফুলগুলা ফুইটা আছে দেখা। সকালের দিকে আসলে হয়তো আরও ভালো মতো বোঝা যাইতো, এমন যেহেতু আপনার প্রায় বেলা 12টার মতো বাজে গেছে, তাই হয়তো বা মানে একটু দৃশ্যটা অন্যরকম লাগছে। আবার সূর্যের তাপও প্রচুর। সো দৃশ্যটা একটু আপনাদেরকে দেখাই ওইখান থেকে। সো আমরা হচ্ছে এইটা সাডেন একটা প্ল্যান করছি, যার কারণে আমরা তেমন কোনো রিসোর্ট বুক করতে পারি নাই। আমার একটা শখ ছিল যে আমি যদি কখনো শ্রীমঙ্গল আসি, এমন একটা রিসোর্ট বুক করব যেটা পাহাড়ের চূড়ায় হবে অ্যান্ড সুইমিং পুল থাকবে, এবং আমি সুইমিং করতে করতে পাহাড় থেকে সুন্দর দৃশ্য দেখতে পারবো। বাট সাডেন প্ল্যান করার কারণে কিছুই হয় নাই। আর আজকে হচ্ছে আমি এবং আমার মামাতো ভাই হাসিব দুইজনে আসছি, সাথে আর কেউ ছিল না, আমরা দুইজনেই জাস্ট চলে আসছি। অ্যান্ড কপাল এতটাই খারাপ ছিল যে সাডেন প্ল্যান করার কারণে ট্রেনের টিকিট পর্যন্ত উল্টাপাল্টা হয়েছে। যেমন শ্রীমঙ্গল আসার জন্য ট্রেনের টিকিট পাই নাই, শায়েস্তাগঞ্জ পর্যন্ত ট্রেনের টিকিট ছিল, ওইটুকু বৈশা এসে বাকিটা দাঁড়ায় আইছি। যাই হোক,
সো এখানে এসে ভালো এনজয় করতেছি। অ্যান্ড সকালে আমরা যেহেতু উপবনে আসছি, উপবন হচ্ছে আমাদেরকে রাতে 2:30টার সময় শ্রীমঙ্গল নামায় দিছে। দেন স্টেশনে আপনার সকাল পর্যন্ত ওয়েট করছি। দেন বের হয়ে আপনার বাইরের একটা আশেপাশে আপনার কয়েকটা রিসোর্টে গেছি, কিন্তু তাদের আসলে রুম নাই। পরে সামনে একটা আপনার হোটেল পাইছি, ওইখানে আর কি মানে জাস্ট রাতে থাকার জন্য ওই রুমটা নিছি আর আমাদের ব্যাগটা রাখার জন্য। তাছাড়া আমাদের তাহামরি তেমন কোনো ইচ্ছা ছিল না। সো ওই রুমে আপনার ভাড়া পড়ছে আমাদের জন প্রতি 1000 টাকা করে। সো রুমের ফোন নাম্বারটা আমি দিয়ে দিব। আর আমরা আইসা একটু ঘুমাইছিলাম। দেন 11টার দিকে আমরা বের হয়েছি ঘোরার জন্য। তো এখনও ঘুরতে আছি। সো আমরা ওইখান থেকে আপনার শ্রীমঙ্গল স্টেশনের বাইরে আপনি অনেক অটো রিক্সা, তারপর চাঁদের গাড়ি এগুলো পেয়ে যাবেন, বা সিএনজি পেয়ে যাবেন ঘোরার জন্য। আপনি যদি 10-12 জন একটা টিম হন তাহলে চাঁদের গাড়ি নিতে পারেন। আর যদি আপনি 2-3 জন হন আমাদের মতো তাহলে সিএনজি বা অটো নিতে পারেন। সিএনজি ভাড়া আপনার প্রায় অলমোস্ট 1500 টাকার মতো হয়ে যায়। আর যদি অটো নেন তাহলে আপনি 800 টাকার মধ্যে কাভার করতে পারবেন। যেমন আমরা যে অটোটা নিছি আমাদের টোটাল ভাড়া পড়ছে 700 টাকা। আমাদেরকে সে আজকে বিকাল 5টা পর্যন্ত সব জায়গায় ঘুরে দেখাবে। কিছু জায়গায় বাদ পড়তে পারে যদি সময় না হয়, বাট অনেক জায়গায় আমরা ঘুরবো। সে আমাদেরকে অনেক ডিটেলস বলতেছে, ঘুরতেছি আর অনেক কিছু আমাদেরকে দেখাইতেছে নিজে থেকে, ভালোই লাগতেছে। আমি অটোওয়ালার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব, ডিসক্রিপশনেও দিয়ে দিব। আপনারা চাইলে এখানে এসে ওনার সাথে কথা বলতে পারেন, বা এখানে এসে বার্গেনিং করে আপনার নিজের অটো ভাড়া করতে পারেন। সো চলুন এখন নেক্সট জায়গায় যাওয়া যাক। শ্রীমঙ্গলের সবথেকে বেস্ট পার্ট হচ্ছে দুই পাশে এইভাবে সারি সারি চা বাগান, আর মধ্যে দিয়ে এইভাবে যদি আপনি ঘুরতে পারেন তাহলে। এখানে একটু রেস্ট্রিকশন আছে যে চা বাগানের ভিতরে ঢোকা যাবে না, বা ঢুকলে প্রবলেম হতে পারে। বাট আপনার ট্রাই করবেন বাইরে দিয়ে যতটুকু পারেন এনজয় করতে, এবং বাইরের যে দৃশ্যগুলো আছে এগুলো উপভোগ করার ট্রাই করবেন। তবে যেহেতু রেস্ট্রিকশন আছে আপনারা ভিতরে ঢুকে ছবি তোলা না তুললেই ভালো। যেখানে তোলা যায় সেখানে যা তুলবে। আমরা কিন্তু তুলি নাই, তার কারণ এখানে রেস্ট্রিকশন আছে, আমাদেরকে না করছে, তাই আর তুলি নাই। তবে দৃশ্যটা অনেক বেশি জোস। আপনারা চাইলে দৃশ্য আসলে ভুল করছি। আমরা 11টার দিকে বাইর হয়েছি। তো যার অটোতে ঘুরতেছি উনি বলল যে আমরা যদি সকালের দিকে 8টা-7টার দিকে বের হইতাম ভালো হতো, তখন সূর্যের তাপটা কম থাকে, সুন্দর ছবি তুলতে পারতাম। তো উনিও নাকি এখানে মানে ঘুরে অনেক আগে থেকে, তো উনি ওই জিনিসটা রিয়েলাইজ করতেছে যে আমরা কি ফেস করতেছি। আমাদের আসলে সবগুলো ছবি পুইরা যাইতেছে, লিটারালি পুইরা যাইতেছে রোদের তাপে, যার কারণে উনি এই কথাটা বললো। আমরা আসলে ভুল করছি। সো উনি এখন আমাদেরকে একটা জায়গায় নিয়ে আসছে, জায়গাটার নাম যেন কী বলছিল, কি একটা লেকের জন্য আমি নামটা ভুলে গেছি। আমি নামটা মনে করে নিচে স্ক্রিনে দিয়ে দিব, আপনারা অবশ্যই এখানে আসবেন। জায়গাটা অস্থির অস্থির লেভেলে সুন্দর। আমি আপনাদেরকে জায়গাটা একবার দেখাই। মধ্যে দুই পাশে চা বাগান, মধ্যেখানে আপনার রেল লাইন। এটা আপনি লাওয়াছড়াতে যায়ও পাবেন, তবে এই জায়গাটাও আপনি আসতে পারেন। এই জায়গাটা অনেক জোস। প্রথম স্পট ঘোরা শেষে আমরা রওনা হয়েছি লাওয়াছড়ার দিকে, কারণ একটি নির্দিষ্ট সময় পর লাওয়াছড়ায় ঢোকা যায় না। লাওয়াছড়া এসে প্রথমে প্রবেশের জন্য টিকিট ক্রয় করলাম, এরপর জঙ্গল দেখার জন্য ভিতরে প্রবেশ করলাম। কেন এটাকে জঙ্গল বলা হলাম সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। প্রায় 1250 হেক্টর আয়তন নিয়ে লাওয়াছড়া গঠিত। এই বনটি বিলুপ্তপ্রায় উল্লুকের জন্য বিখ্যাত। এছাড়াও 20 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে। এখানে সবসময় বানরের আনাগোনা দেখা যায়। খুব ভোরে বা বিকেল বেলা গেলে বন্যপ্রাণী ও উল্লুক দেখার সম্ভাবনা খুব বেশি। সো
এখন আমরা আছি লাউয়াছড়া জাতীয় উদ্যানের মধ্যে। এখানে ঢুকতে 115 টাকা করে টিকিট লাগে যদি আপনার বয়স 12 বছরের উপরে হয়, আর 12 বছরের নিচে হলে 60 টাকার মতো আপনার খরচ যাইতে পারে। আর এখানে আরও কিছু শর্ত আছে, আপনি চাইলে এখানে একটা গার্ড নিতে পারবেন সব কিছু ঘোরার জন্য, সেটার জন্য আলাদা পে করতে হবে। তো আমার কাছে মনে হয় গার্ড নেওয়াটা অর্থিত না, তার কারণ হচ্ছে গার্ড আপনাকে নির্দিষ্ট কিছু জায়গা ঘোরাবে এবং একটা নির্দিষ্ট টাইমের পর সে চলে আসতে চাইবে, আর যদি আপনি বেশি টাইম রাখেন তখন দেখা গেছে আপনার কাছে বেশি চার্জ করতে পারে। এতে ভালো নিজে আসবেন, নিজে এসে ঘুরবেন, এখানে বহুত জায়গা আছে ঘুরবেন, রেল লাইন আছে, রেল লাইনটা ধরে একটু সামনের দিকে আসবেন, নিরিবিলি টাইম স্পেন্ড করবেন, এখানে জায়গাটা নিরিবিলি আছে, ভালো লাগবে। আর ট্রাই করবেন বন্ধের দিন বাদে আসতে, তার কারণ বন্ধের দিন প্রচুর মানুষের রাশ থাকে, তো ভালো নাও লাগতে পারে। সো এখন আছি লাউয়াছড়ার ভিতরে, অনেক দূর হাইটে আসছে, এখানে বিভিন্ন ধরনের রাস্তা আছে, বিভিন্ন মোড় আছে, যেখানে গেলে আপনার 2-3টা রাস্তা হয়ে গেছে, আপনি কনফিউজ হয়ে যাবেন আসলে কোন দিকে যাবেন। তো আমরা আসলে আমাদের ইচ্ছা মতো একদিক দিয়ে হাঁটতেছি, বাট আমি আহামরি তো কিছু দেখলাম না ভাই। জঙ্গল এগুলো ভাই আমাদের এলাকায় অভাব নাই। আমার দাদাবাড়ি এলাকায় গেলে, নানাবাড়ি এলাকায় গেলে এরকম জঙ্গল আমি 100টা দেখাতে পারবো। এইটুকুর জন্য ওরা এখানে কী রক্ষণাবেক্ষণ করে আমার এইটা মাথায় আসে না। 115 টাকা টিকিট, আচ্ছা ঠিক আছে টিকিট নিতেছে 10 টাকা 20 টাকা হইতে পারে, সেখানে 115 টাকা টিকিট কী বুঝে আমার মাথায় ঢুকলো না। এখানে আমরি কী আছে, কিচ্ছু পাইনি আমি। এখানে পিছনে একটা সাইনবোর্ড দেখলাম, ওইখানে লেখা ওই রাস্তা ধরে 3 ঘন্টা হাইটে গেলে বন্যপ্রাণী দেখতে পারবো। 3 ঘন্টা হাইটে যাবো আবার 3 ঘন্টা হাইটে আসবো। মানুষের কি এত অ্যাবিলিটি আছে, বা মানুষের হাতে কি এত সময় আছে? লাউয়াছড়া দেখা শেষে আমরা রওনা হই মাধবপুর লেকের দিকে। লেকে যাওয়ার সময় সারি সারি চা বাগান আপনাকে মুগ্ধ করতে বাধ্য। সো আমি আছি এখন মাধবপুর লেকে যাওয়ার রাস্তায়, একটা সুন্দর চা বাগান, চা বাগানটা অনেক বড়। সো আমি সিলেটেও এর আগে অনেক চা বাগানে গেছি, বাট ওইগুলা থেকে এই চা বাগান মানে শ্রীমঙ্গলে এই সারি সারি চা বাগানগুলো দেখতে একদম অন্যরকম এবং অনেক সুন্দর। আপনার যেগুলো সিলেটে পাহাড় থেকে একদম ঢালু নাইমা যায়, তো ওগুলো আপনার বাইরে থেকে দেখতে সুন্দর, কিন্তু ভিতরে গেলে ওরকম একটা বোঝা যায় না, কারণ পাহাড়ে উঠা বা সব জায়গায় ঘোরা যায় না পাহাড়ের। বাট এইগুলো দেখেন, এগুলো একটু ছোট, মানে একটু শুধু উঁচা থেকে নিচে নামছে, টিলা টাইপের। একটু দৃশ্যটা দেখাই তাহলে বুঝতে পারবেন। ওই যে দেখেন ওইখানে ছোট ছোট টিলা, এখানে উঁচা থেকে নিচের দিকে নামছে, তাছাড়া কিছু না। আপনি চাইলে পুরাটা ঘুরতে পারবেন, ওই দিকে কত জায়গা, পুরা জায়গা আপনি ঘুরতে পারবেন। এই যে এখানে চা উঠাইতেছে ওনারা অনেকেই, এখানে একটা ছোট একটা পুকুর টাইপের আছে, পুরাটা কত বড়, অনেক বড়। আমার কাছে যদি ড্রোন থাকতো তাহলে আমি আপনাদেরকে সুন্দর মতো দেখাতে পারতাম, বাট আফসোস আমার কাছে ড্রোন নাই। ইনশাল্লাহ একদিন ড্রোন নিয়ে আমি শ্রীমঙ্গল আসবো, জাস্ট এই চা বাগানের এই সিনারিগুলো দেখানোর জন্য। আমি ট্রাই করব, যদি ইউটিউব থেকে কোনোটা কপিরাইট ফ্রি আমি ড্রোন শ্যুট পাই, আমি ওটা লাগানোর ট্রাই করব যদি পসিবল হয়। বাট আমার কাছে এই জিনিসগুলো একদম মনোমুগ্ধকর লাগতেছে। সো এখন প্রায় বিকাল শেষের দিকে, সো এখন মাধবপুর লেকের দিকে যাব, ওইখানে যাই একটু সময় দিব। আর ফোনে চার্জ একদমই কম, চার্জার আনি নেই, চার্জার হোটেলে থেকে আসছি। সো সামনের দিকে যাওয়া যাক, সো লেটস গো। মাধবপুর লেক, এটি কোমলগঞ্জ উপজেলায় অবস্থিত। লেকটি প্রায় 50 একর এলাকা জুড়ে বিস্তৃত। এটি প্রাকৃতিক লেক নয়, বরং কৃত্রিম জলাধার। 1965 সালে চা বাগানে সেচ কাজের সুবিধার জন্য এবং পাহাড় ঢল থেকে চা গাছ রক্ষার জন্য বাগানের টিলাগুলোর মাঝে বাঁধ দিয়ে এই লেকটি তৈরি করা হয়। এই লেকের প্রধান আকর্ষণ হলো এর স্বচ্ছ পানি এবং নীল ও সাদা রঙের পদ্ম ফুল। তাই আমরা মাধবপুর লেকের আশেপাশে আরও কিছুক্ষণ ঘুরে দেখব। সো এখন আছি আমরা মাধবপুর লেকে। আমি উপরের দিকে আসছি নিজে দিয়ে ঘুরা। লেকটা ভালো সুন্দর এবং এখানে অনেক জায়গায়
আপনার গোলাপি শাপলা ফুইটে আছে, জোস লাগতেছে। ওইখানে গোলাপি শাপলা আছে। আর এই হচ্ছে লেকের পরিবেশ। যাই হোক, এখানে পরিবেশটা একটু দেখি, একটু উপভোগ করি, তারপর এখান থেকে আসলে। সো এখন আছি আমরা একটা চা বাগানের মধ্যে, এবং এটা হচ্ছে আপনার যেই রাস্তাটা আপনার শ্রীমঙ্গল থেকে আপনার নূরজাহান টি গার্ডেনে যাওয়ার যে রাস্তাটা, ওই রাস্তার পাশেই। আপনার চাইলে সকালের দিকে এখানে আসতে পারেন। আমরা আরও সকালে আসতে চাইছিলাম, লাইক 6টার দিকে, বাট ঘুম থেকে উঠছি 6:30টার দিকে। এখন বাজে অলমোস্ট 7:20-এর মতো বাজে। সো একটু লেট হয়ে গেছে, নাহলে যে কুয়াশা দিয়ে যে ভরা যে দৃশ্যটা ওইটা আমরা দেখতে পারতাম, বাট মিস করছি। বাট সকালে এটা সুন্দর লাগতেছে, মাত্র সূর্যের আলো উঠছে, এবং জাস্ট ভিউটা দেখেন, একদম জোস লাগতেছে ভিউটা। তো শ্রীমঙ্গলে আপনার বহুত চা বাগান আছে, আপনি সব চা বাগানে যেতে পারেন, এক একটা এক এক রকম সুন্দর। বাট এই যে সকালে যে দৃশ্যটা, যে মাত্র সূর্য উঠছে, এরপর আপনি আসছেন কুয়াশার পানি দিয়ে গাছগুলা ভিজা, এমন টাইমে জোস লাগে, জাস্ট অসাম। জাস্ট এই ভিউটা দেখেন। সো এরকম ভিউ দেখতে হইলে আপনাকে অবশ্যই ভোরবেলা উঠা চা বাগানে আসতে হবে। আপনার কাছাকাছি যেই চা বাগান আছে সেখানেই আসেন। কুয়াশার মধ্যে আসলে আরও ভালো, অন্যরকম একটা দৃশ্য পাবেন। সো এই ধরনের সুন্দর জিপগুলো আপনার শ্রীমঙ্গল ঘোরার জন্য পেয়ে যাবেন। সো এখানে একটা ড্রাইভার নাম্বার দেওয়া আছে। আমি গাড়িটা র্যান্ডমলি পাইছি, যেহেতু আমরা 2 জন আসছি, সেহেতু আমরা জিপ নেই নাই, অটো দিয়ে ঘুরছি। মেইন কথা হচ্ছে জিপগুলো আসলে ঘোরার জন্য একদম অস্থির লাগে, এবং অনেক প্রিমিয়াম লাগে ঘুরলে, ছবি তুললে। তো আপনারা এই জিপগুলো নিতে পারেন। এই জিপগুলোর ভাড়া 3,035-এর মতো হয়ে থাকে, আপনারা চাইলে দামাদামি করতে পারেন। সো এখন আছি আমি রাবার বাগানে। এইটা আপনার যে শ্রীমঙ্গল থেকে গ্র্যান্ড সুলতান রিসোর্টের দিকে যাওয়ার যে রাস্তাটা, ওটার পাশেই প্রচুর রাবার বাগান আছে আপনার শ্রীমঙ্গলে। বাট এটা একটু অন্যরকম সুন্দর, তার কারণ এটা হচ্ছে আপনার নিচ থেকে উপরের দিকে যে টিলাগুলা, এবং টিলার মধ্যে সারিবদ্ধভাবে এই গাছগুলা অনেকগুলো আছে সমতল ভূমিতে। সমতল ভূমিরগুলা দেখে এতটা মজা না। অ্যান্ড সবথেকে ভালো লাগে কখন জানেন? যখন একদম ভোরবেলা কুয়াশার মধ্যে আপনি আসবেন, সূর্যের আলো একদম কম থাকবে, তখন অন্ধকারটা আরেকটু বেশি থাকবে। এখন তো প্রায় দুপুর 2টার মতো বাজে, সূর্য একদম মাথার উপরে, সো একটু আলো তাও নিচে আসতেছে। বাট ওই টাইমে প্রায় আপনার অলমোস্ট অন্ধকার থাকে, শুধু আপনি নিজে চোখে দেখতে পারবেন, এরকম অবস্থা। আর কুয়াশা থাকে, ওই টাইমটায় জোস লাগে, একদম প্রায় হরর একটা ভাইব চলে আসে ওই টাইমে। সো এইটা হচ্ছে একটা রাবার গাছ। এখানে মানে ম্যাক্সিমামগুলোতে আপনার একটা করে ছোট পাত্র থাকে, যেখানে আপনার এই রাবারের যে রসটা, এটা রাতের মধ্যে আপনার মনে করেন গাছ থেকে আস্তে আস্তে ছুঁয়ে ছুঁয়ে পড়তে পড়তে এটার মধ্যে এসে জমা হয়। বাট এখন এসে দেখি ম্যাক্সিমাম থেকে মেবি রাবারের ইয়াটা নিয়ে যাওয়া হয়েছে, যার কারণে এগুলো উল্টাপাল্টা হয়ে রয়েছে, নাই। এখানে একটা গাছ দেখলাম, যেখানে এই যে দেখেন এই পাইপের এখান থেকে এই যে রস অনেকটা মানে শক্ত হয়ে গেছে। আমি যদি দেখাই, এই যে এর মধ্যে এই যে রাবার, ঠিক আছে, উপরে উঠাই, এই যে দেখেন এখানে যে রাবার, উপরে এটা শক্ত হয়ে গেছে, এবং ভিতরে যে পানির মতো, এটা হচ্ছে মেনলি রাবার। পরে এটাকে কীভাবে যেন প্রক্রিয়াজাত করে বিভিন্ন ধরনের রাবার এটা তৈরি করে। অলরেডি এখানে প্রায় 1.5 ঘন্টা ধরে আমরা আছি। তো চলুন একটু আরেকটু ঘোরাঘুরি করি, তারপর ট্রেনের সময় হলে আমরা স্টেশনে চলে যাবো।
রাবার বাগান ঘোরা শেষে সন্ধ্যার আগে আমরা চলে আসি স্টেশনে। যেহেতু আমাদের ট্রেন 6টা 10 মিনিটে ছিল, তাই আমরা স্টেশনে ঠিক টাইমে চলে আসি এবং আমাদের এখন যাত্রা ঢাকার উদ্দেশ্যে। আমরা এখন ঢাকা ব্যাক করব। এর সাথে আমার আজকের এই শ্রীমঙ্গল পর্ব এখানেই শেষ হচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফেজ।